আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাকিব স্টোরি লাউঞ্জ। আজকে কুয়াশা সিরিজের তৃতীয় গল্প পিরামিডের গুপ্তধন গল্পের দ্বিতীয় এবং শেষ পর্বটি পড়ে শোনাবো। আমার চ্যানেলের বেশিরভাগ শ্রোতারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে গল্প শুনছেন। আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। রোমাঞ্চকেরা গল্পের শেষ পর্বটি চলুন শুরু করা যাক। পরদিন একমাথা উস্কো খুস্কো চুল আর শুকনো মুখে চৌধুরী সাহেব এসে উপস্থিত হলেন শহীদের বাসায়। আমাকে বাঁচান মিস্টার শহীদ। কি হলো? নতুন কোনো খবর আছে? রিনাকে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে। আজ একটু আগে একটা চিঠি পেলাম। এই দেখুন। হাত বাড়িয়ে চিঠিটা নিল শহীদ। তাতে লেখা, মিস্টার চৌধুরী, যে সামান্য শাস্তির কথা গত চিঠিতে লিখেছিলাম, আজ নিশ্চয়ই তা টের পেয়েছেন। রিনাকে নিয়ে গেলাম। আজ রাত 11টায় চাবিটা নিয়ে রেসকোর্সে আসবেন। সেখানে আমার লোক আপনার জন্যে অপেক্ষা করবে। চাবিটা হাতে পেলে রিনাকে অক্ষত অবস্থায় আপনার বাড়িতে পৌঁছে দেব। কিন্তু যদি আবার পুলিশের কাছে যান, তাহলে আপনার বংশ গৌরব আমি ধুলোয় মিশিয়ে দেব। রিনার মৃতদেহ পড়ে থাকবে রাস্তার ধারে। পত্রিকা মারফতে খবর পৌঁছবে প্রতিটি ঘরে, প্রতিটি লোকের কানে। আমার কথার নড়চড় হবে না। তার প্রমাণ পেয়েছেন। এই কথারও নড়চড় হবে না। অতএব সাবধান, নেসার। চিঠিটা পড়ে বিস্মিত শহীদ জিজ্ঞেস করল, এই চিঠিটা পাওয়ার পরও আমার কাছে এসেছেন? ধন্য আপনার সাহস। ব্যাপারটা আসলে অন্যরকম, তাই আপনার কাছে আসতে বাধ্য হয়েছি মিস্টার শহীদ। এত সাহস আমার নেই। আমি বড় দুর্বল। সেদিন অত লোকের মধ্যে কথাটা আপনাকে বলতে পারিনি। যে চাবির জন্যে এত কিছু, সে চাবি আমার কাছে নেই। নারায়ণগঞ্জে আছে তো? না, সেখানেও নেই। বাবা আমাকে সে চাবি দিয়ে যাননি। আশ্চর্য তো। যা হোক, সে কথা পরিষ্কার করে জানাননি কেন প্রথম রাতেই? জানাতে পারিনি। আত্মসম্মানে লেগেছে। মিথ্যা অহমিকার মোহজালে আবদ্ধ ছিলাম আমি। গত রাত্রে আমার সে ভুল ভেঙেছে। তার আগেই আমি আমার সর্বনাশ করে বসেছি। আপনার বাবা সে চাবি আপনাকে দেননি কেন? তার একমাত্র সন্তান হিসেবে ওটা তো আপনারই পাবার কথা। কেন যে দেননি তা কারো কাছে ভেঙে বলা যাবে না মিস্টার শহীদ। ও প্রশ্ন থাক। তাহলে ব্যাপার দাঁড়ালো এই যে চাবিটা আপনার কাছে নেই, অথচ সে চাবি আজ রাত 11টার মধ্যে আপনি নেসার আহমেদকে না দিলে আপনার মেয়ের সর্বনাশ করবে সে। তাই যদি সে করে, তবে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না মিস্টার শহীদ। যে করে হোক আমাকে বাঁচান আপনি। এই দুশ্চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। রিনাই আমার একমাত্র সন্তান। আপনি উতলা হবেন না চৌধুরী সাহেব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজই রাত 8টার মধ্যে সদল বলে ধরা পড়বে নেসার আহমেদ। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনাদের এই অভিযানে আমিও যোগ দিতে চাই মিস্টার শহীদ। তাতে আমাদের সুবিধার চাইতে অসুবিধাই হবে বেশি। আমরা ছদ্মবেশে আগে ওদের আড্ডায় কয়েকজন ঢুকে পড়ব। ওদের পালাবার সব পথ বন্ধ করে দেওয়ার পর পুলিশ বাহিনী প্রবেশ করবে ভেতরে। অনেক বিপদ আপদ ঘটতে পারে। আপনার যাওয়া ঠিক হবে না সেখানে। আমার যেতেই হবে মিস্টার শহীদ। ওদিকে আমার মেয়ের কপালে কি হচ্ছে না হচ্ছে তা জানতে না পেরে উদ্বেগ আর উৎকণ্ঠায় আমি ছটফট করতে করতে হার্ট ফেল করব। হাই ব্লাড প্রেশার আমার, যে কোনো সময় কলাপস করতে পারি। আপনার কোনো অসুবিধার সৃষ্টি করব না আমি। দয়া করে আমাকে সাথে নিন মিস্টার শহীদ। বেশ, যখন এত করে অনুরোধ করছেন, নেওয়া যাবে আপনাকে। আপনি সন্ধ্যার সময় আমার এখানে চলে আসবেন। ছদ্মবেশ পরিয়ে আপনার চেহারা পাল্টে নিতে হবে রওনা হবার আগে। আমি ঠিক 7টায় পৌঁছাবো এখানে।
অন্ধকার একটা ঘরে ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো রিনার। প্রথমে সে মনে করলো নিজের ঘরেই বুঝি শুয়ে আছে। তারপর হঠাৎ কলিমের কথা মনে পড়ল এবং সাথে সাথে রাতের সমস্ত ঘটনা একসঙ্গে মনে পড়ে যেতেই চমকে উঠল রিনা। কোথায় সে? উঠে বসতেই একটা নারী কণ্ঠে প্রশ্ন এলো। ঘুম ভাঙল। অবাক হয়ে চারপাশে চাইল রিনা। অন্ধকারটা চোখে একটু সয়ে আসতেই দেখলো মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে একটা স্ত্রীলোকের মূর্তি। কে তুমি? আমি। আমার পরিচয় নাই বা জানলে? মনে করে নাও আমিও তোমার মতোই একজন হতভাগিনী। ধরে নাও আমার নাম মতিয়া। মতিয়া? আমাকে কোথায় নিয়ে এসেছে ওরা? যেখানে আমাকেও একদিন এনেছিল এমনই করে বাবা মা, ভাই বোন, সমাজ সংসার থেকে ছিন্ন করে। কেন আমাকে ধরে আনলো কেন? তোমার বাবার কাছ থেকে তোমাদের জমিদার বাড়ির গুপ্ত ঘরের চাবি আদায় করবার জন্য। চাবি পেলেই আমাকে ছেড়ে দেবে তো? অসম্ভব। এরা যাকে একবার আনে সে আর সমাজে ফিরে যেতে পারে না বোন। আমিও ভদ্র ঘরের ভদ্র মেয়ে ছিলাম। একদিন এমনই করে মুখ চেপে ধরে নিয়ে এলো ওরা আমাকে। আজ আমি কলুষিত। কোথাও আমার স্থান নেই আর। প্রতি রাতে ওদের লালসার শিকার হওয়ার জন্যেই আমি বেঁচে আছি। এখান থেকে পালাবার কোনো পথ নেই। না, 20 ফুট মাটির তলায় এই ঘর। ওপরে ওঠার পথ তুমি পাবে না। এখন রাত কত? রাত কোথায়? দুপুর 2টো বাজে। আমি যাই। এখনই সর্দার ফিরবে। আমাকে এ ঘরে দেখলে চাবুকে পিঠের চামড়া তুলে নেবে। স্থপদে সোজা একটা দেয়ালের দিকে চলে গেল মতিয়া। তারপর অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য হয়ে রিনা একবার চোখ কচলালো। স্বপ্ন না সত্যি? উঠে দেয়ালের কাছে গিয়ে দেখলো কোনো দরজা নেই সেখানে। এবার ভয় পেয়ে গেল রিনা। ভূত নয় তো? এমনই সময় ঘরের মধ্যে এক ঝলক তীব্র আলো এসে পড়ল। রিনা চেয়ে দেখলো অপর একটা দেয়ালের দরজার মতো একটা ফাঁক সৃষ্টি হয়েছে। পাশের ঘর থেকে উজ্জ্বল আলো এসে পড়েছে এই ঘরে। ঘরের মধ্যে এসে দাঁড়ালো কোরবান আলী। ঘুম ভেঙেছে সুন্দরী? বাহ, এই তো বেশ চাঙ্গা হয়ে উঠেছ। দেয়ালটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। খস করে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে একটা মোমবাতি ধরালো কোরবান। তারপর নিঃসংকোচে বিছানার ওপর বসে পড়ল। যখনই তোমাকে দেখেছি তখনই তোমার প্রেমে পড়ে গেছি সুন্দরী। সারা রাত কাল ছটফট করেছি। কলিজাটা শুকিয়ে একেবারে মরুভূমি হয়ে গেছে। তাই এলাম। যদি কিছু সুধা পাই তবে এই অধমের প্রাণটা রক্ষা হয়। এদিকে আসো সুন্দরী, কাছে এসো। দূরে দাঁড়িয়ে রইলে কেন? পুতুলের মতো দাঁড়িয়ে রইল রিনা। ভয়ে কণ্ঠতালু পর্যন্ত শুকিয়ে গেছে ওর। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে কুরবান আলী নিজেই উঠে এলো ওর কাছে। ওর হাত ধরে মৃদু টান দিয়ে বলল, অবাধ্য হয়েও না সুন্দরী। তাতে কোনো লাভ আছে? স্বেচ্ছায় না আসো? তোমাকে কাছে আনবার শক্তি আমার দেহে আছে। এসো। এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে সরে দাঁড়ালো রিনা। বলল, খবরদার আমার গায়ে হাত দেবে না বলছি। হা 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 হা। হাসালে মাইরি। আমার ঘরে আমাকে ভয় দেখাচ্ছ? হা 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 হা। গায়ে হাত দেব না? আবার এগিয়ে আসে কোরবান আলী। টেবিলের ওপর থেকে অলক্ষ্যে একটা কাচের ফুলদানি তুলে নিল রিনা। কোরবান কয়েক পা এগোতেই সেটা ছুঁড়ে মারলো ওর মাথায়। কপালে লেগে মাটিতে পড়ে সশব্দে ভেঙে গেল কাচের ফুলদানি। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে পড়ল কপাল থেকে। প্রথমে একটু থতমত খেয়ে গেল কোরবান আলী। তারপর বাঘের মতো লাফিয়ে পড়ল রিনার ওপর। ওকে 2 হাতে জড়িয়ে ধরে শূন্যে উঠিয়ে ঝপাত করে ফেললো বিছানার ওপর। ছটফট করতে থাকলো রিনা ওর হাত থেকে মুক্তি পাবার জন্য। কিন্তু অসুরের মতো শক্তিশালী কোরবানের সাথে পারবে কেন সে? এমনই সময় ঘরের মধ্যে প্রবেশ করলো মতিয়া। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে ডাকলো, কোরবান!
ঠিক স্প্রিংয়ের মতো তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো কোরবান আলী। এক্ষুনি বেরো ঘর থেকে, না হলে আমি সর্দারকে ডাকবো। তীব্র জ্বালাময় দৃষ্টিতে একবার মতিয়ার দিকে চাইল কোরবান আলী, তারপর মাথা নিচু করে বেরিয়ে গেল ঘর থেকে। যাওয়ার সময় চাপা স্বরে বলে গেল, এর প্রতিশোধ নেব আমি, প্রস্তুত থেকো। বিছানা থেকে উঠে হাঁপাতে লাগলো রিনা। তারপর বলল, তুমি আমাকে বাঁচালে ভাই, তাই মনে হচ্ছে আপাতত, কিন্তু রাত 10টার সময় তোমাকে সাজিয়ে গুছিয়ে সর্দারের শয়নকক্ষে নিয়ে আসতে হবে, এই আমাকেই। তিনি আগে তোমাকে ধন্য করবেন, তারপর তার চেলা চামুন্ডারা। চলে গেল মতিয়া। বিছানার ওপর বসে পড়ল রিনা। বড় অসহায় লাগলো নিজেকে তার। মেয়ে মানুষের জীবনটা কি! এই একটু আগে একজন তার সর্বনাশ করতে বসেছিল, তাকে ঠেকাবার কোনো শক্তি ছিল না তার। এ বিপদ কেটে গেল ঠিকই, কিন্তু রাতে এক দস্যুর অঙ্কশায়িনী হতে হবে তাকে ইচ্ছের বিরুদ্ধে। কেউ ঠেকাতে পারবে না। হঠাৎ কান্না পেল রিনার। বিছানার ওপর লুটিয়ে পড়ে হু হু করে কেঁদে ফেলল সে। মনে পড়ল কলিমকে। এই বুঝি তাদের স্বপ্নের সুখের সংসার। কোথায় তুমি কলিম? তোমার কাছে প্রাণ মন সঁপে একসাথে বেরিয়েছিলাম ঘর থেকে। আমাকে একলা এই বিপদে ফেলে কোথায় রইলে তুমি এখন? বাঁচাও আমাকে কলিম, এই সর্বনাশ থেকে বাঁচাও। জ্ঞান ফিরে এলো কলিমের ঠিক 2 ঘন্টা পর। কে যেন তার চোখে মুখে জল ছিটাচ্ছে। উঠে বসতেই চাঁদের আলোয় দেখতে পেল ধানমন্ডি লেকের ধারের সেই খোড়া ভদ্রলোককে। আপনি আপনি এখানে? রিনা কোথায় কলিম? এলো না? তোমাকে এমন করে মারলই বা কে? পড়ে গিয়েছিলে? এ প্রশ্নে কলিমের ঘোর কেটে গেল। সব কথা মনে পড়তেই একবার চারিদিকে চাইল সে। তারপর শটান উঠে দাঁড়ালো। কোথায় চললে? পাঁচিল টপকে দুজন নেমেছিলাম এই মাঠে কিছুক্ষণ আগে। হঠাৎ কয়েকজন লোক আমাকে আক্রমণ করলো। বোধহয় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম আঘাত পেয়ে। আর কিছু মনে নেই আমার। কিন্তু রিনা, রিনা কোথায় গেল? যা ভেবেছিলাম তাই হয়েছে দেখছি। আমার পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল। এরই মধ্যে নেসার তার কাজ হাসিল করে নিয়েছে। আপনার কথা কিছুই বুঝতে পারছি না। চলো, তোমাকে সব বুঝিয়ে দেব। এই মাঠে রিনাকে খুঁজলে পাবে না। তাছাড়া তোমার এখন চিকিৎসার দরকার। তোমার মাথা থেকে এখনো রক্ত পড়া বন্ধ হয়নি। চলো, দেরি করো না। অদ্ভুত স্নেহময় এই কণ্ঠ, যেন কতদিনের বন্ধু। এমনই দাবি এর কোথায়? তাই উপেক্ষা করা যায় না এর অনুরোধ। খোড়া লোকটার পিছন পিছন গিয়ে একটা কালো গাড়িতে উঠল কলিম। ভোর রাতে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল কলিমের। মিষ্টি একটা বাজনার শব্দ এলো কানে। পাশের ঘর থেকে আসছে শব্দটা। নিজের অজান্তেই উঠে পড়ল কলিম বিছানা থেকে। ভৈর রাগে সুগম্ভীর আলাপ করছে কে যেন সরদে। অপূর্ব সুর মূর্ছনায় অভিভূত হয়ে পড়ল কলিম। এগিয়ে গিয়ে পাশের ঘরে ভারী পর্দাটা সরিয়ে ভিতরে তাকাতেই আঁতকে উঠল কলিম। ভয়ে মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠল ওর। শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা শিরশিরে আতঙ্কের স্রোত বয়ে গেল। আবছা আলো অন্ধকারে একটা বাঘের চামড়ার ওপর ধ্যানাসনে বসে শরৎ বাজাচ্ছে খোড়া লোকটা, আর তার সামনে মন্ত্রমুগ্ধের মতো মাটিতে বসে আছে বিকট দর্শন প্রকাণ্ড একটা গরিলা। সন্তর্পণে নিজের বিছানায় ফিরে এলো কলিম। বাকি রাতটুকু আর ঘুম এলো না তার চোখে। ভোর 5টা পর্যন্ত মিষ্টি বাজনাটা বেজেই চলল। রাত 8টা। নতুন ঢাকার নির্জন মালিবাগ অঞ্চলের ইন্দ্রপুরী এলাকায় যেন লোক চলাচল একটু অস্বাভাবিক রকমের বেশি বলে মনে হচ্ছে আজ। হরেক রকম লোক বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরে যাতায়াত করছে একটা মস্ত পুরনো জমিদার বাড়ির সামনে দিয়ে। আর সেই জমিদার বাড়ির অভ্যন্তরে স্বল্পালোকিত একটা মাঝারি আকারের ঘরে চলছে ফ্ল্যাশের আড্ডা।
ঝনঝন আদুলি পড়ছে বোর্ড ফি। তারপর তাস বাটা হলে আওয়াজ আসছে, 1 রুপিয়া, পাস, এক, এক, 2, 2 रुपया, 5, पास, 20 रुपया, ले लो 20, 100, 6, 7, 8 का রান, ছোড়া, বেটা, ইয়ে লো, রানিং ফ্লাশ, হা 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 হা। আবার ঝনঝন পড়ছে বোর্ড। দলের একজন নতুন সাংঘাত জিতে নিয়ে যাচ্ছে প্রায় বেশিরভাগ বোর্ডই। সুদর্শন এই নবনিযুক্ত যুবকের পেছনে চেলাচামুন্ডা জুটে গেছে ইতোমধ্যেই। হৈ হৈ করছে তাকে ঘিরে। এমন ভাগ্যবান সচরাচর মেলে না। ভালো বিলেতি বোতল নিশ্চয়ই মিলবে আজ এর পিছনে থাকলে। এই নতুন লোকটি আসলে আমাদের শহীদ মিস্টার সিম্পসন। চৌধুরী সাহেব আর কামালও আছে ছদ্মবেশে এই জুয়োর আড্ডায় অন্য সবার সাথে মিশে। খেলোয়াড়দের মধ্যে মাতব্বর গোছের একজন অতিরিক্ত চটে গেছেন নতুন মক্কেলের উপর। এ কেমন বেয়াদবি! নতুন ঢুকেই পুরনোদের হারিয়ে দিচ্ছে। কেমন ধারা সরাফতি এটা! সে বলেই বসলো, বহুত চালু মালুম হতে হো ভাইয়া, যারা সোচ সমাজকে চালনা। নতুন সেঙাত খাস ঢাকাই ভাষায় বলল, আবে চুপ কইরা থাক, তেরিবেরি করিস না, হারবার আইছত, হাইদা বাইর জাগা। রাগে গজগজ করে পরাজিত জুয়ারিরা। কিছুক্ষণ পর আরো কয়েকজন এসে যোগ দিল খেলায়। বিড়ি সিগারেটের ধোঁয়া আর মদের বোতলের টুংটাং শব্দের সাথে মাতাল জুয়ারিদের মত্ত কোলাহল একটা নরকীয় পরিবেশ সৃষ্টি করেছে ঘরটায়। পরস্পর পরস্পরের প্রতি অবাধে মকার বকার এবং সকার তুলে অশ্লীল মন্তব্য এবং গালাগালি চলেছে। ভদ্রতা সৌজন্যের প্রশ্ন এখানে বাতুলতা মাত্র। এই সময় মতিয়া ঢুকলো ঘরে। হৈ হৈ করে উঠল সবাই। কেউ বলল, আও মেরি জান। কেউ বা, জানে জিগার, আও ইধার প্যারি। কারো কথায় কর্ণপাত না করে গম্ভীরভাবে মতিয়া বলল, সর্দার মেহমানদের ওপরে তলব করেছেন। কথাটা শেষ হবার সাথে সাথেই কয়েকজন লোক বাঘের মতন ঝাঁপিয়ে পড়ল শহীদ, কামাল, সিম্পসন আর চৌধুরী সাহেবের ওপর। প্রস্তুত হবার জন্য এক মুহূর্ত সময় পেল না ওরা। শহীদ প্রথম আক্রমণকারীর প্রায় নাকের ওপর একটা ঘুষি নিয়ে এসেছিল, কিন্তু পেছন থেকে অপর একজন সাপটে ধরে ফেলল ওকে এবং এক ঝটকায় মাটিতে ফেলে দিয়ে পকেট থেকে রিভলভার বের করে নিল। বাকি দুজন এগিয়ে এসে হাত দুটো পিছমুড়া করে বেঁধে ফেলল ওর। ততক্ষণে বাকি তিনজনেরও একই অবস্থা রয়েছে। শহীদ বুঝতে পারল এতক্ষণ এ ঘরের সবকটা লোক তাদের চিনতে না পারার ভান করেছিল মাত্র। তাদের পরিচয় কারো কাছেই অজানা ছিল না। সবাই কেবল সর্দারের হুকুমের অপেক্ষা করছিল। তবে যে দুদিন আগে জুম্মান মিস্ত্রি ওকে এই দলে ভর্তি করিয়ে দিল, সেটাও কি এদের অভিনয়? আজ ওকে দেখা গেল না কেন? সেও কি এদের হাতে বন্দী হয়েছে? দোতলার একটা ঘরে নিয়ে আসা হলো বন্দীদের। একটা ইজি চেয়ারে আধশোয়া হয়ে চুরুট টানছিল নেসার আহমেদ চোখ বন্ধ করে। পায়ের আওয়াজ শুনে ধীরে চোখ মেলল সে। মৃদু হেসে বলল, আসুন আসুন, স্বাগতম। নেসার আহমেদকে বন্দি করতে এসেছিলেন, কিন্তু ভাগ্যের কি বিপরীত খেলা! উল্টো আপনারাই তার হাতে হলেন বন্দী। নিজেদের ছেলেমানুষি বুদ্ধিতে আমাকেও কচিখোকা ঠাউরে আপনারা মস্ত ভুল করেছেন মিস্টার সিম্পসন। ততক্ষণে একটা মোটা রশি দিয়ে চারজনকেই শক্ত করে বেঁধে ফেলা হয়েছে একটা মস্ত দরজার লোহার করার সাথে। আমাদের নিয়ে কি করতে চাও তুমি, বদমাস? মিস্টার সিম্পসন রাগত স্বরে জিজ্ঞেস করলেন। মুখের ভাষাটাকে আরেকটু মার্জিত করতে শিখুন মিস্টার সিম্পসন। সৌজন্য প্রকাশ করতে পয়সা লাগে না। যাকগে, আপনাদের তিনজন অর্থাৎ আপনি, মিস্টার শহীদ এবং মিস্টার কামালকে আমি এই প্রথমবারের মতো মৃদু শাস্তি দিয়েই ছেড়ে দেব।
মানে ভবিষ্যতে আমার পেছনে লাগবার দুঃসাহস আর যেন না হয়। আপনাদের গোটা শরীর থেকে মাত্র আধ ইঞ্চি পরিমাণ জায়গা আমি কেটে বাদ দিয়ে দেব, যাতে খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা না হয়। সেজন্য ভাবছি, বা হাতের কড়া আঙ্গুল থেকে শুধু একটা করে গিরে খসিয়ে ছেড়ে দেব এবারের মতো। এর চেয়ে মৃদু শাস্তির কথা আমার মাথায় আসছে না। এ ধরনের হুমকি আমি বহুবার বহু চোর ছেচ্চরের মুখে শুনেছি না স্যার। ওতে আমাকে কাবু করতে পারবে না। তুমি জানো, আমাদের কেশাগ্র স্পর্শ করলে তোমার কচু হবে। একগাদা ভীতু পুলিশ নিয়ে এসে বাড়ি ঘেরাও করেই মনে করেছেন নেসার আহমেদ ধরা পড়ে গেল। যাকগে, বৃথা বাক্য ব্যয়ের সময় আমার নেই। আমার যে কথা সেই কাজ, তার প্রমাণ পাবেন অল্পক্ষণ পরেই। তবে আপনাদের মধ্য থেকে যদি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তবে আমি বিনা শাস্তিতে তাকে এই প্রথমবারের জন্য মুক্তি দেব। বলুন, আপনাদের কারো কিছু বলবার আছে? চৌধুরী সাহেব কিছু একটা বলতে চাচ্ছিলেন। নেসার আহমেদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। দুবার আপনাকে সুযোগ দিয়েছি, তৃতীয়বারে আপনার ক্ষমা নেই। আমি শহীদ, কামাল আর সিম্পসনকে জিজ্ঞেস করছি, কারো কিছু বলবার আছে? কেউ কোনো উত্তর দিল না। এবার এক এক করে নাম ধরে ডাকল নেসার। মিস্টার সিম্পসন। তিনি কোনো উত্তর না দিয়ে অন্যদিকে চেয়ে রইলেন, যেন শুনতেই পাচ্ছেন না কিছু। মিস্টার শহীদ, আমি তোমাকে ঘৃণা করি। অতি নীচ পাষণ্ড তুমি। তোমাকে এছাড়া আর কিছু বলবার নেই। মিস্টার কামাল। কামাল কোনো উত্তর দিল না, কেবল কটমট করে নেসারের দিকে চেয়ে রইল। বেশ, একটা ঝামেলা গেল। এবার বলুন মিস্টার চৌধুরী, চাবিটা এনেছেন? চাবিটা আমার কাছে নেই। বাবা আমাকে ওই চাবি দিয়ে যাননি। বিশ্বাস করলাম না আপনার কথা। তাহলে চাবি আপনি দিচ্ছেন না? নেই তো সেটা আমার কাছে। ভালো কথা। আমার দ্বিতীয় চিঠিতে কি লেখা ছিল নিশ্চয়ই পরিষ্কার মনে আছে আপনার। আমার আদেশ উপেক্ষা করে এর পরেও আপনি পুলিশের সাহায্য নিয়েছেন। এমন কি কাজ আমার আস্তানায় উপস্থিত হয়েছেন আমাকে গ্রেফতার করে মেয়েকে উদ্ধার করবেন বলে? আমি সেজন্য মাপ চাইছি নেসার আহমেদ। আপনি সে সীমা লঙ্ঘন করে গেছেন অনেক আগেই মিস্টার চৌধুরী। এখন বৃথা মাপ চেয়ে নিজেকে ছোট করবেন না। আমার কথা নড়চড় হবে না। আপনার স্পর্ধার শাস্তি হিসেবে অল্পক্ষণ পরেই আপনার চোখের সামনে আপনার কন্যার সর্বনাশ করা হবে। ওইখানে বাধা অবস্থায় ছটফট করবেন আপনি। তাছাড়া আর কিছুই করবার উপায় থাকবে না আপনার। নিভে যাওয়া চুরুটটা জ্বালিয়ে নিয়ে নেসার আহমেদ কয়েকবার পায়চারি করলো ঘরের মধ্যে। তারপর পাঞ্জাবি ভাষায় অনুচরণদের কি যেন বলল। তার মধ্যে কোরবান আলী কথাটা ছাড়া আর কিছুই বোঝা গেল না। সবাই বেরিয়ে গেল ঘর থেকে। অল্পক্ষণ পরেই নেসার আহমেদের প্রধান অনুচর কোরবান আলী এসে ঢুকলো ঘরে। লম্বা প্রায় 6.5 ফুট হবে এবং সেই তুলনায় প্রশস্ত, প্রকাণ্ড। পেটা শরীরের পেশিগুলো স্পষ্ট ফুটে উঠেছে। এক মাথা ঝাঁকড়া চুল, কপালের নিচে দুটো জ্বলজ্বলে লাল চোখ। ঘরে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কোরবান। কিছুক্ষণ পায়চারি করবার পর চৌধুরী সাহেবের সামনে এসে দাঁড়ালো নেসার আহমেদ। তারপর বলল, আমার এই অনুচরণটি আপনার কন্যার প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছে। আজ দুপুরে একবার ঢুকে পড়েছিল ওর ঘরে প্রেম নিবেদন করতে। বহু কষ্টে ওকে ঠেকানো হয়েছে। আমার প্রিয় সাগরেদের নজর দেয়া জিনিসে আমি হাত লাগাতে চাই না, তাই ওকেই ডেকে পাঠালাম। কোরবান আলীর গোটা কতক নোংরা দাঁত বেরিয়ে পড়ল খুশিতে। কোনো মতে সেগুলোকে চেপে সবিনয়ে দাঁড়িয়ে থাকলো সে। পর্দাটা সরিয়ে ফেল। সবাই আশ্চর্য হয়ে দেখল, নেসারের পিছনে যেটা এতক্ষণ দেয়াল মনে হয়েছিল সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাঁধারের দেয়ালের ভেতর। সামনের বেশ কিছুটা জায়গা খোলা, এবং ঘরটার ওপর প্রান্তে ঠিক শহীদের মতো হাত দুটো পিছ মোড়া করে দরজার কড়ার সাথে বাঁধা হয়েছে রীনা চৌধুরী। বাবার সাথে চোখাচোখি হতেই
চোখ নামিয়ে নিল রিনা। বোঝা গেল কোনো কথাই ওর অগোচরে নেই। একটা অসহায় মেয়ের ওপর এত বড় একটা পাশবিক কাণ্ড ঘটতে চলেছে তার পিতার চোখের সামনে। শহীদের মাথায় রক্ত উঠে গেল। সমস্ত শক্তি দিয়ে সে চেষ্টা করলো কয়েকবার হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলতে। তাতে ফল কিছুই হলো না। বাঁধন আরো শক্ত হয়ে বসলো। ওর ব্যর্থ প্রয়াস নেসার চেয়ে দেখল। তারপর মৃদু হেসে কোরবান আলীকে বলল, কোরবান, তোমার কাজ তুমি করো। লোভাতুর কুকুরের মতো ছুটে গেল কোরবান আলী রিনার পাশে। ফোঁস করে নিঃশ্বাস পড়ছে উন্মত্ত পাষণ্ডের। রাগে দুঃখে চৌধুরী সাহেবের চোখে জল এলো। বিড়বিড় করে কেবল উচ্চারণ করলেন, আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করলো কলিম। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সে কোরবান আলীর উপর। পেছন দিকে ফিরেছিল কোরবান আলী। অপ্রস্তুত কোরবান আলীর ঝাঁকড়া চুলের মুঠি ধরে এক টানে তাকে চিৎ করে মাটিতে শুয়ে ফেলল কলিম। তারপর জুতো পায়ে দমাদম ওর নাকে মুখে লাথি মারতে থাকলো। কয়েকটা লাথি খাবার পর উপুর হয়ে দুই হাত দিয়ে মুখ ঢাকবার চেষ্টা করলো কোরবান আলী। তখন নিষ্ঠুরভাবে কলিম ওর শরীরের যেখানে সেখানে লাথি মারতে থাকলো। হঠাৎ কলিমের একটা পা ধরে হ্যাচকা টান মারলো কোরবান আলী। পাকা মেঝের ওপর পরে কলিমের মাথাটা ভয়ানকভাবে ঠুকে গেল। দরদর করে রক্ত বেরিয়ে পড়লো আগের ক্ষত জায়গাটা থেকে। ততক্ষণে টলতে টলতে উঠে দাঁড়িয়েছে কোরবান। দেখা গেল নির্মম লাথির চোটে একটা চোখ গলে বেরিয়ে পড়েছে কোটর থেকে। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে নেসার আহমেদ ছাড়া বাকি সবাই শিউরে উঠল। অল্পক্ষণ দাঁড়িয়ে থাকবার ব্যর্থ চেষ্টা করে হুড়মুড় করে পড়ে গেল কোরবান আলী রিনার পায়ের কাছে। ঘটনাটা ঘটে যেতে 10 সেকেন্ডেরও বেশি সময় লাগলো না। নেসার আহমেদ ততক্ষণে রিভলভার তুলে নিয়েছে হাতে। গর্জন করে উঠল উত্তেজিত নেসার, কুকুরের মতো গুলি করে মারবো তোকে শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে একটা লাঠির আঘাতে নেসারের হাত থেকে রিভলভারটা ছিটকে পড়ে গেল দূরে। চমকে ফিরে চাইল নেসার। দেখলো ডান ধারের খোলা জানালা দিয়ে ঘরে এসে ঢুকেছে কুয়াশা। তার পেছনে দাঁড়িয়ে আছে মিশমিশে কালো প্রকাণ্ড এক গরিলা। প্যান্টের সাথে ঝোলানো একটা খাপ থেকে একটানে একটা ঝকঝকে ছোরা বের করলো নেসার। এতদিনে তোমায় সামনে পেয়েছি কুয়াশা, আজ তোমার একদিন কি আমার একদিন। ছোড়া হাতে লাফিয়ে পড়ল নেসার কুয়াশার উপর। বিদ্যুৎ গতিতে সরে গেল কুয়াশা একপাশে, আর নেসার আহমেদ সোজা গিয়ে পড়ল গগীর কবলে। লম্বা হাত দিয়ে প্রথমেই নেসারের নাকে মুখের ওপর একটা প্রচণ্ড থাবড়া বসালো গরিলাটা। পড়ে যাচ্ছিল নেসার আহমেদ, কিন্তু চট করে ধরে তাকে মাথার উপর তুলে নিল অসীম শক্তিশালী গগি। তারপর ছুঁড়ে মারল দূরের দেয়ালটার দিকে। দরাম করে দেয়ালের 7 ফুট উঁচুতে একটা কাচের ফ্রেমে আটা ছবির ওপর গিয়ে পড়ল নেসারের দেহটা প্রবল বেগে। তারপর ভাঙ্গা কাচের সাথে একই সঙ্গে পড়ল মেঝের ওপর। আর উঠল না। ওয়েল ডান গগি, ওয়েল ডান। এখন ভালো মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকো তো। বলতে বলতে কুয়াশা এসে দাঁড়ালো হাত বাঁধা অবস্থায় শহীদ, কামাল, মিস্টার চৌধুরী আর সিমসনের সামনে। ছি ছি, এতগুলো বুদ্ধিমান লোক ছাগলের মতো করে বাঁধা কেন? শহীদ খান, তুমিও যে এমন বোকামি করবে এ আমি ভাবতেও পারিনি। যাক, বেশি কথার সময় নেই, অনেক কাজ পড়ে রয়েছে। আমি চলে গেলে কলিম তোমাদের বাঁধন খুলে দেবে। ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। নেসারের সংজ্ঞাহীন দেহটার কাছে গিয়ে দাঁড়ালো কুয়াশা। তারপর নেসার আহমেদের গলায় বাঁধা একটা চারকোনা তাবিজ একটানে ছিঁড়ে নিল। এদিকে কলিম ততক্ষণে ধীরে ধীরে উঠে বসেছে। অর্থহীন দৃষ্টিতে একবার চারদিকে চেয়ে দেখল। তারপর নেসারের ছুরিটা দিয়ে রিনার বাঁধন কেটে দিল। তারপর এগিয়ে এলো শহীদের দিকে। মিস্টার সিমসন উত্তেজিত কণ্ঠে বললেন, এই যে ভদ্রলোক,
আমার হাতের বাঁধনটা কেটে দিন তো, একটু তাড়াতাড়ি করুন। কুয়াশা ততক্ষণ এসে দাঁড়িয়েছে মিস্টার সিম্পসনের সামনে। কেন এত তাড়া কিসের? এই বুঝি উপকারের প্রতিদান, সিম্পসন? ভেবেছ কেবল হুইসেলটায় 3টে ফু দিলেই কুয়াশা, নেসার দুজনকে একসাথে ধরে ফেলবে? একসাথে দুজনকে গ্রেপ্তার করা এবার আর তোমার কপালে নেই। তোমার সাথে বোঝাপড়া আমার বাকিই থাকলো। খোলা জানালার ধারে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল কুয়াশা গরিলাটাকে। তাকে পিঠে নিয়ে জানালার বাইরে অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল গগি। ধানমন্ডি এলাকায় ঈদগাহের কাছে একটা ছোট ঘরে ভাড়া করে থাকে কলিম। মিস্টার চৌধুরীর নীলমরিচ মিনি মাইনরটা এসে থামল সে বাড়ির সামনে। রিনার পেছনে পেছনে কলিমের ঘরে এসে ঢুকলেন মিস্টার চৌধুরী। একটা চৌকির ওপর কাত হয়ে শুয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে আকাশ পাতাল ভাবছিল কলিম। হঠাৎ চৌধুরী সাহেবকে ঘরে ঢুকতে দেখে যতখানি না আশ্চর্য হলো তার চেয়ে বেশি ব্যস্ত হয়ে উঠল কোথায় বসতে দেবে ভেবে। ওকে বিছানা থেকে উঠবার চেষ্টা করতে দেখে চৌধুরী সাহেব একেবারে হা হা করে উঠলেন। শুয়ে থাকো, শুয়ে থাকো কলিম, উঠো না। এই যে আমি এখানে বসেছি। একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন মিস্টার চৌধুরী। এখন কেমন বোধ করছো কলিম? ওষুধগুলো খাচ্ছ তো? কই, ওই তো ভরা শিশি রয়েছে, এক দাগও খাওয়া হয়নি। মাথায় আইস ব্যাগের ব্যবস্থা হয়নি না কলিম? এখানে তোমার থাকা হবে না। কপালে হাত দিয়ে দেখলেন জ্বর রয়েছে গায়ে। এবার মাথা নেড়ে বললেন, অসম্ভব। এই অবস্থায় তোমার একা থাকা চলবে না। এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি তোমাকে আমার বাসায়। ওখানে রিনা সব সময় দেখাশোনা করতে পারবে। এতক্ষণ চুপ করেই ছিল কলিম। এবার গম্ভীরভাবে বলল, চাষার ছেলের জন্য এই ঘরই যথেষ্ট। আমি এখানেই থাকব। পাগল ছেলে, এখনো বুঝি অভিমান যায়নি? সেজন্য আমি ক্ষমা চাচ্ছি কলিম। আমার সব ভুল ভেঙে দিয়েছে সেই খোড়া লোকটা। আমার সেই বংশের মিথ্যে গৌরব ঘুচে গেছে চিরকালের মতো। তুমি তোমার জীবন বিপন্ন করে আমার মেয়েকে রক্ষা করতে পারো, আর আমি এই সামান্য কাজটুকু করার অধিকার পাবো না? আমি কোনো কথাই শুনবো না কলিম। আমি গাড়িটা ঘুরিয়ে রাখছি। তোমরা দুজন জিনিসপত্র গুছিয়ে নাও জলদি। গটগট করে বেরিয়ে গেলেন মিস্টার চৌধুরী। এবার রিনা এসে বসলো কলিমের মাথার কাছে। কপালে একটা কোমল হাত রেখে বলল, চলো কলিম, আব্বাজান ঠিকই বলেছেন। এভাবে একা থাকা ঠিক হবে না। নেসার আহমেদ পাগলের মতো তোমাকে আর সেই খোড়া লোকটাকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের বাড়ির 10 জন পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওখানে চলো। তোমার এই অসুস্থ অবস্থায় তোমাকে চোখে চোখে রাখতে পারবো, এই আমার সবচেয়ে বড় লাভ। নেসার আহমেদ? কেন, সে ধরা পড়েনি? পুলিশের গাড়ি থেকে কাল রাতে কৌশলে হাতকড়া খুলে উধাও হয়ে গিয়েছে সে। থানা পর্যন্ত আর নিতে পারেনি ওকে। সেই জন্যেই তো ভয়। তুমি চলো আমাদের সাথে। কিন্তু? আর কোনো কিন্তু নয় কলিম। চলো লক্ষ্মী। আব্বাজান একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। আজই সকালে তোমার আব্বাকে টেলিগ্রাম করেছেন। সেই সাথে মাপ চেয়ে লম্বা এক চিঠি দিয়েছেন। 10 তারিখে যে আমাদের বিয়ে। সত্যি? লাফিয়ে উঠে বসে কলিম। কি করে এটা সম্ভব হলো? সত্যি নয় তো কি? কুয়াশা আব্বাজানের এই পরিবর্তন এনে দিয়েছে। আচ্ছা কলিম, লোকটা কে? জানি না, তবে এইটুকু বুঝেছি, অদ্ভুত বুদ্ধিমান এবং দুর্দান্ত সাহসী এই লোকটার মধ্যে আগুন আছে। এই মহান আগুনের কাছে এলে সবার কালিমা ঘুচে যায়। এমন মানুষ আর দেখিনি আমি। আনিস চৌধুরীর বাড়িতে বিকেল বেলায় চায়ের আসর বসেছে। শহীদ, কামাল, মিস্টার সিম্পসন, রিনা সবাই গোল হয়ে বসেছে সামনের লাউঞ্জে। সবুজ ঘাসের ওপর পরিপাটি করে খান কয়েক চেয়ার
আর ছোট ছোট তেপায়া সাজানো। আনিস চৌধুরী এসে বসলেন একটা খালি চেয়ারে। শহীদকে লক্ষ্য করে বললেন, মনে হচ্ছে এই কয়টা দিন যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে উঠলাম। আবার স্বাভাবিক জীবনে ফিরে এসে বিশ্বাসই হতে চায় না সবকিছু। সত্যি বলেছেন, ঠিক যেন একটা দুঃস্বপ্ন। কামাল শহীদের দিকে চেয়ে বলল, কয়েকটা জিনিস আমি বুঝতে পারছি না কিছুতেই। এ কদিন ব্যস্ততার মধ্যে জিজ্ঞেস করবার সময়ই পাইনি। একটু বুঝিয়ে দে ভাই। জিজ্ঞেস করো, আমি যতটা বুঝেছি বলবো। মিশরীয় নর্তকীকে খুন করা হলো কেন? তার কাছে মিশরের পিরামিডের নিচের একটা গুপ্তধনের নকশা ছিল, তাই? গুপ্তধনের নকশা? পিরামিডের নিচে? হ্যাঁ, এই নর্তকী ছিল মিশর রাজকুমারীর বাল্য সখী। রাজ অন্তঃপুরের ছিল তার অবাধ যাতায়াত। অত্যন্ত বুদ্ধিমতী এই জেবাফারা সুযোগ বুঝে একদিন রাজবাড়ি থেকে নকশাটা চুরি করলো। মহা মূল্যবান ধনরত্ন মণিমাণিক্য সেই পিরামিডের তলায় রক্ষিত আছে কয়েক হাজার বছর ধরে, রাজ্যের দুর্দিনে কাজে লাগাবার উদ্দেশ্যে। নকশা চুরির কথা জানাজানি হলে পরপর খুব চাঞ্চল্য সৃষ্টি হলো রাজ অন্তঃপুরে। যে কয়েকজন সন্দেহ করে নজরবন্দি রাখা হলো, জেবাও তাদের মধ্যে একজন। মিশর সরকারের গোয়েন্দা বিভাগ অত্যন্ত তৎপর হয়ে উঠল এদের বিরুদ্ধে। রাজরোষ এড়াবার জন্যে নানান ছলে জেবাকে পালিয়ে আসতে হয় তুরস্কে। সেখানেও শান্তি নেই। মনের মধ্যেও সন্দেহ মিশরীয় গুপ্তচর নিশ্চয়ই লেগে আছে পেছনে। তাই সারা মধ্যপ্রাচ্যে সিরিয়া, ইরান, ইরাক, টার্কি, আজ এখানে কাল ওখানে নাচ দেখিয়ে বেড়াতে লাগলো জেবা ফারহা। সেই সূত্রেই লাহোরের এসে উপস্থিত হলো সে একদিন, এবং সেখানেই পড়ল নেসারের খপ্পরে। অনেক রকম প্রলোভন এবং ভয় প্রদর্শনও যখন জেবা কিছুতেই দিল না নকশাটা, বারবারই পিছলে বেরিয়ে গেল ওর হাতের মুঠি থেকে, তখন তাকে হত্যা করে নকশাটা ছিনিয়ে নেবার সকল্পই নিয়েই সে এসেছিল ঢাকায়, এবং তাই সে করেছে। গল্পটা মন্দ লাগলো না শুনতে, কিন্তু এই গল্পে পেলে কোথায় তুমি শহীদ? মৃদু হেসে মিস্টার সিম্পসন জিজ্ঞেস করলো। কিছুটা আমার কল্পনা, কিছুটা কাফ্রি দেহরক্ষী খোদাবক্সের কাছ থেকে নানান কথার ছলে বের করে নেয়া, আর বাকিটুকুর বাস্তব প্রমাণ পেয়েছি। নেসারের আড্ডায় কুয়াশা যে তাবিজটা ওর গলা থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল, তারই মধ্যে রয়েছে সেই নকশা। এই তাবিজেরই কিছুটা মোম পেয়েছিলাম আমি জেবার পিঠের নিচে। নেসার আহমেদ তাবিজের মুখে আটকানো এই মোম খুলে পরীক্ষা করে নিয়েছিল সত্যি সত্যি নকশাটা আছে কিনা ওর মধ্যে। তাহলে তুমি বলতে চাও কুয়াশাও জানতো এই নকশার কথা? নিশ্চয়ই। সেও গিয়েছিল জেবার ঘরে এরই জন্যে, কিন্তু কিছুটা দেরি করে ফেলেছিল। যদি স্বীকার করে নিই এরই জন্য কুয়াশাও গিয়েছিল সেখানে, তবে সে নিসারের কাছ থেকে সেটা কেড়ে নিল না কেন? কুয়াশা যখন সে ঘরে উপস্থিত হলো ততক্ষণে নেসার সরে পড়েছে। কোন পথে? নেসার আহমেদ অদৃশ্য হলো কোন পথে? একটু হেসে শহীদ বলল, কেন, সদর দরজা দিয়ে? এটা তো সাধারণ কথা। একটু কল্পনার আশ্রয় নিলেই বোঝা যায়। জেবা ফারাকে হত্যা করে নেসার নিঃশব্দে অপেক্ষা করেছে সেই কামরায়। খোদাবশ যখন দরজায় করাঘাত করে তখনও সে চুপচাপ বসে আছে সে ঘরে। তারপর যখন মুহুর্মুহু টেলিফোন বাজতে আরম্ভ করলো, তখন নিশ্চিন্ত মনে সদর দরজা খুলে বেরিয়ে গেছে সে। এটা হতেই পারে না। পুলিশ এসে দরজাটা ভেতর থেকে বন্ধ পেয়েছে। সিম্পসন আপত্তি তুললেন, তা তো পাবেই, দরজা তো ভেতর থেকেই বন্ধ পাবেই। নেসারের অন্তর্ধানের অল্পক্ষণ পরেই কুয়াশা এসে উপস্থিত হয়েছে পাম গাছটা বেয়ে। দরজাটা খোলা দেখে ভেতর থেকে বন্ধ করে দিয়ে নকশাটা খুঁজেছে তন্ন তন্ন করে। তারপর না পেয়ে আবার গাছ বেয়ে নেমে গেছে গরিলার সাহায্যে। আচ্ছা, এতক্ষণে বুঝলাম। এই সাধারণ কথাটা আমার মাথায় খেলেনি শহীদ।
সেদিন থেকে ভেবে মরছি তৃতীয় লোকটা অদৃশ্য হলো কোন পথে। যাক, আর একটা কথা, সেদিন কুয়াশার জেবার ওখানে যেতে দেরি হয়ে যেত না যদি সে তোমার বাসায় সময় নষ্ট না করত। সে তোমার বাসায় গিয়েছিল এ কথা আমি যেমন জানি, তুমিও জানো, কিন্তু আমার কাছে অস্বীকার করলে কেন? এখনো অস্বীকার করছি। যদি সে গিয়ে থাকে, গিয়েছে আমার অজান্তে। তুমি বলতে চাও সেই বর্ষার সন্ধ্যায় তুমি বাড়ি থেকে বেরোনি, অথচ তোমারই বৈঠকখানায় একটা জ্যান্ত গরিলা কারো সঙ্গে ধস্তাধস্তি করে গেল, ঝনঝন করে একটা আলমারির কাঁচ ভেঙে গেল, আর তুমি সে সম্বন্ধে কিছুই জানো না? কুয়াশার প্রতি তোমার এই দুর্বলতার কারণ কি? তোমরা কুয়াশাকে সব সময় আড়াল করে রাখছো কেন? এর কি জবাব দেবে তোমরা, শহীদ? তোমাদের সাথে কুয়াশার সম্পর্ক কি? একটা হীনদস্যুর সাথে তোমাদের কি ধরনের যোগাযোগ থাকতে পারে? তোমরা কলিম বাধা দিয়ে বলল, কুয়াশাকে হীনদস্যু বলেছেন কেন? মিস্টার সিম্পসন, সে তো কোথাও চুরি বা ডাকাতি করেনি, বরং আমাদের সবাইকে নিজের জীবন বিপন্ন করেও এক সমূহ বিপদ থেকে রক্ষা করেছে। দেখুন মিস্টার কলিম, সরাসরি কোনো ডাকাতি কুয়াশা করেনি ঠিকই, কিন্তু চোরাই মাল তার কাছে আছে। নেসার আহমেদ ডাকাতি করেছে আর কুয়াশা নিয়েছে তার কাছ থেকেই ছিনিয়ে। আইনের চোখে যে চুরি করে আর যে চোরের উপর বাটপারি করে, দুজনই সমান অপরাধী। তা অবশ্য ঠিকই, তবে আর কোনো তবে নেই এর মধ্যে, মিস্টার কলিম। আমার দুই একটা প্রশ্নের সঠিক এবং সত্য উত্তর দিতে হবে আপনাকে। এখন একমাত্র আপনিই ভরসা। আপনার কাছ থেকে সঠিক উত্তর পেলে আজই রাতে আমি কুয়াশাকে গ্রেফতার করতে পারবো। বলুন, কি প্রশ্ন আপনার? সেদিন রাতে কি আপনাকে সাহায্য করতেই কুয়াশা নেসারের আড্ডায় গিয়েছিল? হ্যাঁ। আপনাকে সেই চিনিয়ে দিয়েছিল সে আড্ডা? হ্যাঁ। আপনার সাথে তার পরিচয় কতদিনের? 5-6 দিনের। সে আপনাকে সাহায্য করতে এগিয়ে এলো কি স্বার্থে? কোনো স্বার্থেই নয়, তিনি স্বার্থপরতার ঊর্ধ্বে। ওর বাড়িতে গিয়েছেন কখনো? গিয়েছি। এখন চিনতে পারবেন সে বাড়িটা? খুব চিনতে পারবো, কিন্তু প্রাণ গেলেও আপনাকে চিনিয়ে দেব না। এ নিয়ে দয়া করে বৃথা তর্ক করবেন না। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? কোনো উত্তর না দিয়ে মিস্টার সিম্পসন চেয়ার থেকে ছেড়ে উঠে দাঁড়ালেন। চৌধুরী সাহেবের প্রতি সামান্য একটু মাথা ঝাঁকিয়ে পা বাড়ালেন গেটের দিকে। তারপর কি ভেবে থেমে শহীদের দিকে ফিরে বললেন, শহীদ, এই পার্টিটা সেরেই চলে এসো আমার অফিসে। খুব জরুরি ব্যাপার আছে, ভুলো না কিন্তু। চলে গেলেন মিস্টার সিম্পসন। সন্ধ্যা ঘনিয়ে এলো। কালো হয়ে মেঘ করেছে আকাশে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠেছে। ঠান্ডা একটা হাওয়া বইতে শুরু করেছে অল্পক্ষণ হলো। প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস। অতিথিদের নিয়ে মিস্টার চৌধুরী চলে গেলেন ড্রয়িং রুমে। পাশাপাশি বসে রইল কলিম আর রিনা। রিনার একটা হাত কলিমের হাতে। কলিম মৃদুস্বরে ডাকলো, রিনি। কি? কিছু না। ডাকলে যে? এমনি তোমাকে ডাকতে ইচ্ছে করেছে। দুজনেই হাসলো। তারপর চুপ করে বোধহয় একই সাথে ভাবতে লাগলো আগামী 10 তারিখের কথা। এমন সময় কাছেই একটা পায়ের শব্দে দুজনেই চমকে উঠল। তাদের সামনে এসে দাঁড়িয়েছে কুয়াশা। কলিমের কাঁধে একটা হাত রেখে কুয়াশা বলল, আমি আজ চলে যাচ্ছি এদেশ ছেড়ে। ভাবলাম যাবার আগে তোমাদের বলে যাই। তোমাদের বিয়েতে উপহার দেওয়ার মতো কিছুই নেই আমার। অনেক টাকা উপার্জন করেছি আমি, কিন্তু সে সবই চুরি ডাকাতির টাকা। সে টাকায় কেনা কোনো উপহার দিয়ে তোমাদের আগামী দিনের পবিত্র সুন্দর সূচনাকে আমি অশুভ করব না। তাই বিদায়কালে আমি শুধু মুখেই তোমাদের আশীর্বাদ করে যাচ্ছি, চিরসুখী হও। কল্যাণময় হোক তোমাদের জীবন, উজ্জ্বলতর হোক তোমাদের প্রেম। অন্ধকারে মিলিয়ে গেল কুয়াশার ছায়ামূর্তিটা। চৌধুরী বাড়ির গেট ছাড়িয়েই হঠাৎ কামাল শহীদকে বলল, কথাগুলো কিন্তু অন্যায় বলেননি মিস্টার সিম্পসন। আমিও এ নিয়ে কদিন ধরে অনেক মাথা ঘামাচ্ছি।
কুয়াশার প্রতি আমাদের এই অহেতুক দুর্বলতা কেন? একটা দস্যুর সাথে আমাদের কিসের এত দহরম মহরম? এক সময় হয়তো সে বন্ধু ছিল, তা আমরা ওকে চিনতাম না বলে তাই বলে কি ও যা খুশি অন্যায় কাজ করে যাবে? আমরা কিছুই বলবো না? এই কি আমাদের ব্রত? এই কি আমাদের ন্যায়নীতি? এর কি জবাব দিবি তুই বল? শহীদের মুখটা অন্ধকার হয়ে গেল। মাথাটা সামনের দিকে একটু নিচু করে কি যেন ভাবতে লাগলো সে। কোনো উত্তর দিতে পারল না। সত্যিই তো, এর কি জবাব দেবে সে? অন্যায়কে সে প্রশ্রয় দিচ্ছে, নিজের বিবেককে সে কোন ব্যাখ্যা দিয়ে শান্ত করবে? এ এক অদ্ভুত দ্বন্দ্ব। সমস্ত মায়া, মোহ, দুর্বলতা কাটিয়ে উঠে যদি ন্যায়ের পথে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে নাই পড়তে পারল, তবে কেন মিছেমিছি ভরং করছে সে? কুয়াশার পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই কিছু কাজ করতে পারছে না সে। কেউ যেন দুহাত বেঁধে নিরুপায় করে রেখেছে ওকে। ছি ছি, এ কি অবস্থায় পড়ল সে? গোয়েন্দাগিরি আমি ছেড়ে দেব, কামাল। কেন? বিস্মিত কামাল ভ্রু কুঁচকে চাইল শহীদের দিকে। দিনের পর দিন নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি। সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সোজা মাথা তুলে দাঁড়াতে পারবি না? না। এই তো তোর মনের বল, এই তোর চরিত্রের দৃঢ়তা, এই তোর কর্তব্যনিষ্ঠা। তুই কি রে? কোনো উত্তর নেই শহীদের মুখে। বেদনায় বুঝি কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। একটা মোড় ঘুরতেই কামাল বলল, আমাকে নামিয়ে দে এখানে, একটু কাজ আছে। প্রচণ্ড ঝড় এবং সেই সাথে প্রবল বৃষ্টির মধ্যে শহীদের মরিস মাইনর গাড়িটা এসে থামল মিস্টার সিম্পসনের অফিসের সামনে। সিম্পসন প্রথমেই জিজ্ঞেস করলেন, খাওয়া দাওয়া শেষ করে এসেছো তো? না, আমি চৌধুরী সাহেবের বাসা থেকে সোজা আসছি। বেশ করেছ। এখন আমার সাথে কিছু খেয়ে নাও তো। আজ সারা রাত হয়তো জাগতে হতে পারে বনে জঙ্গলে। আপনি খান, আমার খিদে নেই। কিন্তু ব্যাপারটা কি? হঠাৎ শিকারের ঝোঁক নাকি? শিকার? তা কিছুটা শিকার তো বটেই, গরিলা শিকার। আজ আমার শেষ চেষ্টা। আজও যদি বিফল হই, তবে আর কুয়াশাকে ধরতে পারবো না কোনোদিন। আমাকে আর এর মধ্যে টানছেন কেন, মিস্টার সিম্পসন? অবিশ্বাসের পাত্র হয়েও আপনার সাথে একসঙ্গে আমি কাজ করতে পারবো না। আমাকে ডেকে ভুল করেছেন। ঠিকই করেছি শহীদ। তুমি তো কুয়াশাকে সাহায্য করেছো না, আমাকেও বাধা দিচ্ছ না। কেবল ওর ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণরূপে চেপে যাচ্ছ। এতে অবিশ্বাসের কিছু নেই। আমি বুঝতে পারছি তোমার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। আমার সাথে চলো শহীদ। তুমি সাথে থাকলে অনেক লাভ আছে। মাফ করবেন মিস্টার সিম্পসন, আমি কচি খোকা নই কিংবা খেলার পুতুলও নেই। আপনি মনে করেছেন আমি সাথে থাকলে আপনি নিরাপদে আমার আড়ালে থেকে কাজ উদ্ধার করতে পারবেন। আমাকে কুয়াশা কিছুই বলবে না। সেই সুযোগে আপনিও আর আড্ডায় হানা দেবার বিপদ থেকে রক্ষা পাবেন। কেন? আপনার সাহস নেই? একটা খোড়ালেককে এত ভয় পাবার কি আছে? আপনি একাই যান মিস্টার সিম্পসন। এ ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। শহীদ বেরিয়ে গেল ঘর থেকে। বিলাতি কায়দায় একবার কাঁধটা ঝাঁকিয়ে নিলেন মিস্টার সিম্পসন। তারপর টেলিফোনের রিসিভার তুলে নিলেন মুচকি হেসে। তুমুল বর্ষণ চলছে বাইরে। রাত ৯টা, সাড়ে ৯টা হবে। কুয়াশা তার ল্যাবরেটরিতে বসে নিবিষ্ট চিত্তে কি যেন পরীক্ষা করছে। শান্ত সৌম্য চেহারা তার। ঘরের এক কোণে মোটা শিকল দিয়ে বাঁধা রয়েছে গগি। বাড়ি থেকে এদিকে ওদিকে বেরিয়ে গিয়ে কি বিপদ বাঁধিয়ে বসবে, সেজন্য এই ব্যবস্থা। কিছুক্ষণ ধরে একটু বেশি চাঞ্চল্য হয়ে উঠেছে গগি। ছটফট করছে আর শিকলটা ছিঁড়বার চেষ্টা করছে। কুয়াশা একবার ওর দিকে চেয়ে বলল, কোয়াইট গগি, চুপচাপ বসে থাকো, কাজ করছি এখন। কিন্তু আরও চঞ্চল হয়ে উঠল গগি। কি যেন বোঝাবার চেষ্টা করছে, কিন্তু বোঝাতে পারছে না। ঠুংঠাং শিকলের শব্দে বিরক্ত হয়ে কুয়াশা আবার ফিরে চাইল গগির দিকে। এক মুহূর্ত গগির মুখের দিকে চেয়ে বুঝতে পারল কি যেন।
তারপর বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো দরজার দিকে। এবার এবার কোথায় যাবে কুয়াশা? খোলা দরজার সামনে দাঁড়িয়ে আছে নেসার আহমেদ, হাতে উদ্ধত রিভলভার। কোনো রকম চালাকির চেষ্টা করো না, ভালোই ভালোই নকশাটা বের করে দাও, বলল নেসার। এবার কোমরে বাঁধা শিকলটা ছিঁড়বার জন্য পাগলের মতো টানাটানি আরম্ভ করলো গগি। চিনতে পেরেছো সে নেসারকে? ওর দিকে চাইতেই জ্বলে উঠল নেসার আহমেদের হিংস্র দুটো চোখ। রিভলভারের মুখটা ঘুরে গেল গগির দিকে। তুমিও আজ মজা টের পাবে বাছাধন। আজ শিকলে বাঁধা আছো, তোমার নাগালের বাইরে আমি আজ। হুড়ুম করে গুলি ছুড়ল নেসার, কিন্তু পেছন থেকে কে যেন ওর হাত একটা ধাক্কা দিয়ে লক্ষ্যভ্রষ্ট করে দিল ওকে। চমকে ঘুরে দাঁড়াল নেসার, দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে ওর সামনে, মুখে একটা কালো মুখোশ পরা। প্রায় 6 ফুট লম্বা সবল সুঠাম দের অধিকারী এই আগন্তুক বৃষ্টিতে ভিজে একেবারে চুপচাপ হয়ে গেছে। নেসারের কবজিতে একটা বিশেষ কায়দায় চাপ দিতেই ঠিক শিশুর হাতের খেলনার মতোই রিভলভারটা পড়ে গেল মাটিতে। পা দিয়ে একটা লাথি মেরে রিভলভারটা ঘরের এক কোণে সরিয়ে দিল মুখোশধারী। নেসার আহমেদ ততক্ষণে এক ঝটকায় হাতটা ছড়িয়ে নিয়েছে। অসুরের মতো শক্তিশালী নেসার এবার খালি হাতেই ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর। এলোপাথারি কয়েকটা ঘুষি খেয়ে আগন্তুক পিছিয়ে গেল কিছুটা। আবার ঝাঁপিয়ে পড়ল নেসার আহমেদ প্রবল বিক্রমে। এবার কিন্তু ফল উল্টো। অদ্ভুত কায়দায় লোকটা অল্প একটু সরে গিয়ে নেসারের একটা হাত ধরে ফেলল। তারপর জুজুৎসুর এক প্যাচে আছড়ে ফেলল মাটিতে। নেসারও কম যায় না, মাটিতে পড়ল বটে, কিন্তু মুখোশধারীকে নিয়েই পড়ল। আগন্তুকের বুকের ওপর উঠে বসে তার গলা টিপে ধরল নেসার। এদিকে কুয়াশা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে একটা চাবি। গগির শিকল খুলবার চাবিটা পাওয়া যাচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়েও নেসারের হাত দুটো গলা থেকে ছাড়াতে পারল না লোকটা। তখন পা দুটো ভাঁজ করে এনে নেসারের গলায় বাঁধিয়ে জোরে একটা লাথি মারল সে। ডিগবাজি খেয়ে নেসার ছিটকে পড়ল দূরে। জোরে দেয়ালে ঠুকে গেল তার মাথাটা। এগিয়ে গিয়ে আগন্তুক বুশশার্টের কলার ধরে টেনে তুলল নেসারকে। তারপর দেয়ালের সাথে ঠুকতে থাকলো ওর মাথাটা, প্রবল বেগে, যতক্ষণ না সে অজ্ঞান হয়ে ঢলে পড়ল। ড্রয়ার থেকে একটা শক্ত দড়ি বের করে ছুঁড়ে দিল কুয়াশা মুখোশধারীর দিকে। বলল, তোমাকে চিনতে পারলাম না ভাই। কে তুমি? এমনভাবে আমাকে বিপদ থেকে রক্ষা করে চিরঋণী করে রাখছো। কোনো জবাব না দিয়ে মুখোশধারী নেসারের হাত পা ভালো করে বেঁধে ফেলল। এমন সময় কাছেই কয়েকটা রাইফেলের গুলির আওয়াজ হতেই কুয়াশা ব্যস্ত সমস্ত হয়ে উঠল। আগন্তুককেও একটু বিচলিত মনে হলো। একটা বোতল থেকে কিছু অ্যাসিড ঢেলে দিল কুয়াশা গগীর কোমরে বাঁধা লোহার শিকলের উপর। গলে গেল লোহা। মুক্তি পেয়েই গগি নেসারের দিকে চলল। ঠিক এমনই সময়ে সামনের খোলা দরজা দিয়ে ঘরে এসে ঢুকলেন মিস্টার সিম্পসন, সাথে 3জন রাইফেলধারী সেপাই। ঢুকেই বজ্র গম্ভীর কণ্ঠে বললেন, হ্যান্ডস আপ! যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো, কেউ এক পা নড়াচড়া করবে না। গগি থমকে দাঁড়িয়ে কথাগুলো শুনল, তারপর এগিয়ে গেল থপথপ করে মিস্টার সিম্পসনের দিকে। সেপাইগুলো এই ভয়ঙ্কর গরিলা মূর্তি দেখে কয়েক পা পিছিয়ে গেল। এক মুহূর্তে মনস্থির করে গুলি করলেন মিস্টার সিম্পসন। বাঁ হাতের কনুইয়ের একটু ওপরে লাগলো গুলিটা। যন্ত্রণায় কুঁচকে গেল বিকট গরিলার ভয়ঙ্কর মুখ। ডান হাত দিয়ে স্পর্শ করে দেখলো রক্ত পড়ছে ক্ষত জায়গাটা থেকে। এবার সোজা হয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো গগি। এক লাফে মিস্টার সিম্পসনের পাশে গিয়ে উপস্থিত হলো। রাইফেলটা রিলোড করবার আর অবসর হলো না। গগির ডান হাতের এক প্রচণ্ড চাপড়ে ধরাশায়ী হলেন মিস্টার সিম্পসন। পেছনের সেপাইগুলো ততক্ষণে উধাও হয়েছে। ঠিক সেই সময় টমিগান হাতে 10-12 জন মিলিটারিকে পেছনে নিয়ে ঘরে এসে ঢুকলেন কমান্ডার শেখ। ঠুক করে একটা শব্দ হলো, যেন কোনো শিশি মেঝেতে পড়ে ভেঙে গেল। এক মুহূর্তে ঘরটা ধোঁয়ায় ভরে গেল, আর সেই সাথে তীব্র বিষাক্ত গন্ধ। ঘরের মধ্যে কাউকে দেখতে পেলেন না কমান্ডার শেখ, শুধু শুনলেন কে যেন মৃদু স্বরে বলছে, গগি,
কাম টু মি। ধোঁয়া যখন একটু হালকা হলো তখন ঘরের মধ্যে হাত পা বাঁধা নেসার আর অজ্ঞান মিস্টার সিম্পসন ছাড়া আর কাউকে পাওয়া গেল না। আধ ঘন্টা পর জ্ঞান ফিরে পেলেন মিস্টার সিম্পসন। উঠেই বললেন, কুয়াশা কোথায়? পালিয়ে গেছে, কে যেন পাশ থেকে বলল। উঠে দাঁড়ালেন মিস্টার সিম্পসন। এক্ষুনি যেতে হবে এয়ারপোর্টে। ড্রাইভার, জলদি গাড়ি স্টার্ট করো। ধানমন্ডি থেকে একটা জিপ দ্রুত চলে গেল এয়ারপোর্টের দিকে এবং তার পিছন পিছন চলল বড় একটা মিলিটারি ট্রাক। মিস্টার সিম্পসন যখন এয়ারপোর্টে পৌঁছালেন তখন একটা অস্টার প্লেন রানওয়ের ওপর ইঞ্জিন স্টার্ট দেওয়া অবস্থায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। ছুটে গেলেন তিনি প্লেনটার কাছে, কিন্তু বড় বেশি দেরি হয়ে গেছে। ধীরে ধীরে চলতে আরম্ভ করলো প্লেনটা। পাইলটের পাশের সিটের জানালা দিয়ে একটা ভয়ঙ্কর গরিলার মুখ বেরিয়ে এলো বাইরে। মিস্টার সিম্পসন আর তার বাহিনীকে দেখে মুখ বিকৃত করে ভেঙচি কাটলো গরিলাটা। 1 মিনিটের মধ্যেই আকাশে উঠে গেল প্লেনটা। একবার মাথার ওপর পাক খেয়েই চলে গেল সোজা উত্তর পশ্চিমে। মিস্টার সিম্পসন চিন্তিতভাবে নিজের মনেই বিড়বিড় করে বললেন, কিন্তু মুখোশধারী লোকটা কে? শুনছিলেন কাজী আনোয়ার হোসেনের কুয়াশা সিরিজের তৃতীয় গল্প, পিরামিডের গুপ্তধন। গল্পটি শেষ হয়েও হইল না শেষ, কারণ আরও অনেক রহস্য ঘিরে আছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে এর রহস্য নিয়ে। খোদা হাফেজ সবাইকে।